আমার শাশুড়ি রোজ রাতে চুরি করে খাবার খায়। একদিন দুই দিন যদি হতো তাহলে ব্যাপারটা স্বাভাবিক ছিল, কিন্তু প্রতি রাতে যখন খেত বিষয়টা আমাকে ভাবাল। আমার নাম ইতু, আমি এই খন্দকার বাড়িতে বউ হয়ে এসেছি প্রায় 7 দিন হলো, কিন্তু বিয়ের তৃতীয় দিন থেকে দেখতেছি আমার শাশুড়ি রোজ রাতে চুরি করে ফ্রিজ খুলে খাবার খায়। আবার বারবার চারদিকে দেখছেন যে তাকে কেউ দেখছে কিনা। আমি দেখে মুচকি হাসলাম আর চলে গেলাম, কিন্তু পরের দিনও দেখলাম একই ঘটনা। এভাবে 4 দিন হয়ে গেল, দেখি উনি রাতে শুধু লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছে, অথচ উনি তো সবার সাথে বসে পেট ভরে ভাত খায়। মনের মধ্যে অনেক প্রশ্ন জেগে উঠলো, তাই অত কিছু না ভেবে ভাবলাম যে শাশুড়িমাকে সরাসরি জিজ্ঞাসা করবো যে উনি কেন এমন করে। আর মানুষের তো ক্ষুধা লাগতেই পারে, তাই বলে এইভাবে লুকিয়ে খাবার খাওয়ার কি আছে। দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল, তবে সেই রাতের দৃশ্যটা আমার মনে খুব খটকা লাগছিল। অবশেষে এই কথাটা আমার বড় জায়ের কাছে বলেই ফেললাম। ভাবি আমার কথা শুনে মুচকি হেসে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওটা আসলে খাওয়ার জন্য না ইতু, আমার শাশুড়ি একটা অসুখ আছে, ওটা বাইরে থেকে বোঝা যায় না। ডাক্তাররা বলছে এটা নাকি ফুড অ্যানজাইটি, মানে খাবার শেষ হয়ে যাবে এই ভয়ে লুকিয়ে লুকিয়ে খাবার খেয়ে ফেলে। অথচ উনি কিন্তু আসলে কিছুই খান না, এমনকি এমন অভিনয় করেন মনে হচ্ছে গোপনে ভুঁড়ি ভোজ করতেছেন। অনেক ডাক্তার দেখানো হয়েছে, ওষুধও চলতেছে, কিন্তু পুরোপুরি সুস্থ হননি উনি। আসলে ছোটবেলায় উনি খুব অভাবে বড় হয়েছেন, তো এই জন্য মনে হয় এরকম করে। কথাটা শুনে বুকটা হু হু করে কেঁদে উঠলাম। মনে মনে শাশুড়ির জন্য খুব মায়া লাগলো, তার চোখ মুখে লুকোনো আতঙ্ক এখন আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। ভাবি বলল, মন খারাপ করো না ইতু, ওনাকে নিয়ে এমনি তো সুস্থ, শুধু রাতের বেলা একটু আতঙ্ক। যদিও ওনার কাছে গেলে উনি তোমাকে বুঝতে দিবে না, ব্যাপারটা নিয়ে তুমি চিন্তা করো না। তখন আমি চোখ মুছে ভাবির সাথে কাজে সাহায্য করতে লাগলাম। এখন আর আমি রাতের বেলা তাকে ফ্রিজ খুলতে দেখে অবাক হই না, তাকে দেখে আমি মায়ায় ভরে উঠে আমার মনটা। মনের অজান্তে আমি তার অদ্ভুত অভ্যাসের সঙ্গী হয়ে গেছি। কিন্তু একদিন রাতে 2টার সময় আমার একটা বড় বিকট শব্দে ঘুমটা ভেঙে গেল। চুপি চুপি রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম, গিয়ে দেখলাম ফ্রিজের দরজাটা খোলা, ফ্রিজের আলোয় চারদিক ছড়িয়ে পড়ছে। তবে আজকের দৃশ্যটা অন্য দিনের চেয়ে একটু ভিন্ন। আমার গা ছমছম করতে শুরু করলো। শাশুড়ি মা আজকে ফ্রিজ থেকে খাবার বের করে খাবার খাচ্ছেন না, বরং ফ্রিজটা সরিয়ে হাত দিয়ে পিছন থেকে ঠেলে কিছু একটা বের করার চেষ্টা করছেন। আমি চুপ করে দাঁড়িয়ে সব দেখতেছিলাম। তার চোখে মুখে এক ধরনের আতঙ্ক আর চরম ব্যস্ততা বোঝা যাচ্ছিল। কিছুক্ষণ পর উনি ফ্রিজটা সরিয়ে একটা গহ্বরের মতো জায়গা বের করলেন। আমি চোখ কুচলে একটু একটু করে দেখতে পেলাম সেখান থেকে তিনি একটা টিনের বাক্স বের করলেন। বাক্সটা খুলতে খুলতে উনি কাঁপতেছিলেন। আমার তো নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। ভেতরে কোনো খাবার নয়, বরং এক টুকরা কাপড় যেটা শুকনো রক্তে ভেজা ছিল। একটা ছোট ছুরি ছিল মরিচা পড়া, আর একটা হচ্ছে কাগজপত্র। শাশুড়ি কাপড়ের টুকরোটা বুকে চেপে ধরে অদ্ভুত স্বরে কেঁদে উঠলেন। আমি কাউকে এই কথা বলিনি, আর বলতেও পারবো না। বুক ধরপড় করতে লাগলো। আমি জানি এখনই আমাকে সরে যেতে হবে, কিন্তু পা যেন মাটিতে জমে গেল। হঠাৎ শাশুড়ি আমার দিকে তাকালেন। ফ্রিজের আলোয় তার চোখগুলো অন্ধকারে জলজল করছিল। এই তো, হঠাৎ তুমি এখানে? আমার গলাটা শুকিয়ে যাচ্ছিল, কথাই বের হচ্ছিল না। তারপরও সাহস করে বললাম, মা এগুলো কি আপনার কাছে, আর আপনি এত রাতে এখানে কি করছেন? উনি বললেন, তোমার দেখে আমাকে নিয়ে খুব আগ্রহ, কতবার তোমাকে না করছি আমাকে নিয়ে পড়ে থাকবা না, কত ইঙ্গিত দিয়ে বুঝিয়েছি, কিন্তু তুমি তো সেই বুঝার পাত্র না। আজ পর্যন্ত এবারে একটা লোক আমাকে জিজ্ঞাসা করার সাহস পায়নি যে এই বাক্সে কি আছে, কিন্তু তোমাকে তো জানতেই হবে তাই না? কি জানতে চাও তুমি, বলো। শাশুড়ি মা হা হা করে হেসে উঠে বললেন, তাহলে শোনো, তোমার শ্বশুর মানে আমার লাবিব আর হাবিবের বাবা, যাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, সেই মানুষটা কোনোদিনও আমার ছিল না ইতু। আমি বউ হয়ে তার ঘরে থাকার পরেও সে পরনারীতে আসক্ত ছিল। সে ছিল একজন দুশ্চরিত্র লোক। আমি আমার 2 ছেলের মুখের দিকে তাকিয়ে দিনের পর দিন সব সহ্য করে গেছি, কিন্তু সেই দিন আমার সব সহ্যের সীমা পার হয়ে যায় যেদিন দেখতে পাই যে আমার স্বামী আমারই বোনের সাথে খারাপ সম্পর্কে লিপ্ত আছে। আমার সামনে আমার স্বামী আর আমার বোন, ছি ছি, কি নোংরা খেলায় মক্ত ছিল। কথাগুলো বলতে শাশুড়ি গলা একদম ভেঙে গেল। মনে হচ্ছে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আমি সহ্য করতে পারছিলাম না, তখন মাথাও কাজ করছিল না। কি আর করার, দৌড়ে চলে গেলাম রান্নাঘরে। তারপরে এখান থেকে এই ছুরিটা নিয়ে কি আর করলাম, ওদের বুক বরাবর বসিয়ে দিলাম। ওদের সেই চিৎকারের আওয়াজ শুনলে আমার এখনো শান্তি লাগে। আমি তখন প্রশ্ন করলাম, কেউ কিছু জানতে পারেনি? না, কেউ কিছু জানতে পারেনি। তখন আমাদের বাড়ির কাজ চলছিল, আর এই রান্নাঘরের উপরে ওদেরকে আমি পুঁতে দিয়েছিলাম, ওদের উপর তুলে দিয়েছিলাম দেওয়াল। তখন থেকে প্রতি রাতে ভয় পেতাম যে যদি আমাকে ওরা আবার ঘুরে এসে আমার ক্ষতি করে, তাই ফ্রিজ, খাবার এসবের আড়ালে এসে রাতের বেলা ওদেরকে পাহারা দেই, যাতে ওরা ফিরে আসতে না পারে। এরপর উনি বললেন, এই ব্যাপারগুলো তো কেউ জানতো না, আজকে তো তুমি জেনে গেলে, তাহলে আমার কি হবে ইতু? পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে? না, সেটা তো আমি হতে দিব না। এই কথা বলে ওনার হাতে যে ছুরিটা ছিল সেটা উঁচিয়ে আমাকে মারার চেষ্টা করলেন। আমার উপর উনি ঝাঁপিয়ে পড়লেন। আমি তো আতঙ্কে চোখ বন্ধ করে মনে মনে ভাবলাম, আজকে মনে হয় আমার শেষ দিন। এর মধ্যেই দেখি আমার হাজবেন্ড সেখানে এসে হাজির। হাবিব তখন অনেক কষ্ট করে মায়ের হাত থেকে ছুরিটা সরাতেই ভাবিকে বলল, ভাবি তাড়াতাড়ি ইনজেকশনটা দাও, ডাক্তার বলছে মায়ের যখন এরকম অবস্থা হবে তাড়াতাড়ি ইনজেকশন দিয়ে দিতে। এরপর ভাবি এসে মাকে ইনজেকশনটা দিয়ে দিলেন। মুহূর্তের মধ্যেই মা শান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। আমার তো খুব ভয় হচ্ছিল, কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। হাবিব আমাকে জিজ্ঞাসা করলো, তুমি এত রাতে এখানে কি করছো? তখন আমি কাঁপতে কাঁপতে পুরো ঘটনা খুলে বললাম। তখন সে বলল, শোনো মা, ডাক্তার বলেছে মায়ের সিজোফ্রেনিয়া নামে একটা রোগ আছে। এটা এক ধরনের মানসিক রোগ, যেখানে মানুষ বাস্তব
আর কল্পনার পার্থক্য করতে পারে না। মা যেগুলা বলেছে এগুলো সবই তার কল্পনা, এগুলোর একটাও সত্যি না। আসলে বাবা যখন অ্যাক্সিডেন্ট হয় এগুলা তো মানতে পারেনি। এরপর তার বোনেরও অ্যাক্সিডেন্ট হয়, যেটা তিনি কোনোভাবেই মানতে পারেনি। মা মনে মনে ভাবে যে বাবা নাকি মাকে ঠকিয়েছে। এসব কল্পনা করে করে নিজে শান্তি নেয়। এরপর আমি মনে মনে ভাবি যে মা তো আসলে দোষী নয়, আমার যতটা সম্ভব সবটা দিয়ে আমি আমার মায়ের সেবা করে তাকে সুস্থ করে তুলবো। সেদিন থেকে আমি আমার শাশুড়ি মায়ের দিকে নতুন চোখে তাকাতে শুরু করলাম। তার আচরণে এখন আর ভয়ের কিছু দেখি না। ওনাকে দেখে মায়া লাগে। এরপর দিন যায়, মাস যায়, ওনাকে ঠিক মতো ওষুধ খাওয়াচ্ছি, যত্ন নিচ্ছি, সবই করছি। এভাবেই আমার সংসার জীবনের 6 মাস কেটে যায়। একদিন আমি আর হাবিব একটা দাওয়াতে গেছিলাম। দাওয়াত থেকে ফিরতে অনেক রাত হয়েছে। ওই সময় নর্মালি বাসা সবাই ঘুমায়। আমি একটা এক্সট্রা চাবি দিয়ে ঘরে ঢুকলাম। ঘরে ঢুকতেই দেখি রান্নাঘরে ফ্রিজটা সরানো। মনের মধ্যে একটা খটকা লাগে যে ফ্রিজটা কেন সরানো। আর আজকে যতটুকু দেখলাম এতে মনে হলো যে শাশুড়ি মা যদি সরায় তাহলে মানে এতটুকু সরায় না, অন্যরকম আছে। ফ্রিজের গোড়ায় গিয়ে দেখি একটা ছোট্ট নকশা করা কাঠের বাক্স। আমি কিছু আর না ভেবে বাক্সটা নিয়ে রুমে চলে যাই। ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। মধ্যরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি হাবিব আমার পাশে নেই, ওয়াশরুমেও নেই। ওকে খুঁজতে খুঁজতে বাইরে বেরিয়ে আসলাম। চারদিক নীরব, টুকটাক শব্দ যেন রান্নাঘরের দিক থেকে আসছে। রান্নাঘরের দরজার দিকে পা বাড়াতেই সব স্পষ্ট শুনতে পেলাম কেউ হয়তো ভারী জিনিস নাড়াচ্ছে, কিন্তু কাছে গিয়ে কাউকে দেখতে পারলাম না। আজকেও দেখি ফ্রিজটা ওইখান থেকে সরানো। পরে আমি জোরে জোরে চিৎকার করে বললাম, কি আছে এখানে? ফ্রিজটা আজকে আবার কে সরাইলো? পরে দেখি একটা ছায়া চলে গেল। আমি তৎক্ষণাৎ শাশুড়ির রুমে উকি দিলাম। গিয়ে দেখি শাশুড়ি গভীর ঘুমে আচ্ছন্ন। তখন ভাবলাম তাহলে কে রান্নাঘরে কে যায়, আর হাবিবি বা এত রাতে কোথায় গেল? এসব প্রশ্নের পাহাড় মাথায় যখন জমতে লাগলো তখন দেখি পেছন থেকে একটা শক্ত ঠান্ডা হাত আমার মুখটা চেপে ধরলো। নিঃশ্বাস নিতে পারছিলাম না, ছাড়ানোর অনেক চেষ্টা করলাম, সেটাও পারছিলাম না। ওই মুহূর্তে কারো পায়ের আওয়াজের শব্দ শুনে আমাকে ধাক্কা দিয়ে ছাড়িয়ে ছায়াটা চলে গেল। জোরে জোরে হাঁপাচ্ছিলাম। আমাকে নিচে এই অবস্থায় দেখে আমার স্বামী এসে বলতেছে, কি অবস্থা, তো তোমার কি হয়েছে, এইভাবে হাঁপাচ্ছ কেন? তুমি এখানে কি করছো? আমি বললাম, আমি তো তোমাকেই খুঁজতে এখানে এসেছিলাম, আর তুমি কোথায় ছিলে? হাবিব বলল, ঘরে তো নেট পাচ্ছিল না, একটা জরুরি ফোন ছিল, এই জন্য আমি বাইরে গেছিলাম। হাবিব চলে যেতে মনে মনে ভাবলাম ও কি আমার থেকে কিছু লুকাচ্ছে, আর এত রাতে কিসেরই বা ফোন ওর কাছে? কথাগুলো ভাবতে ভাবতে হাঁটতে গিয়ে দেখি পায়ের নিচে একটা কানের দুল। আরে এটা তো সেই কানের দুল, আমি যা ভাবছি তাহলে কি তাই? পরের দিন সকালে রান্নাঘরে গিয়ে ভাবিকে বললাম, ভাবি এই কানের দুলটাকে আপনি চিনতে পাচ্ছেন? তখন ভাবি দেখে বলল, আরে হ্যাঁ, এটা তো আমারই, কিছুদিন আগে হারিয়ে গিয়েছিল। আমি বললাম, কিভাবে হারাইলো? তখন উনি আর কিছু বললেন না। আমিও চুপ করে ওখান থেকে চলে এলাম। ভাবি আমাকে ডাকলো, কিন্তু আমি শুনলাম না, কারণ কালকে আমাকে যে চেপে ধরেছিল তার হাতটা ভাবির হাতের মতো না, একটু বয়স্কদের হাত, আমার শাশুড়ির মতো। হাতের আঙুলে একটা তিল ছিল, এদিকে আবার শাশুড়ির হাতের তিল নেই। কে হতে পারে? এসব প্রশ্ন আমার মাথায় ঘুরতে থাকে। কথাগুলো ভাবতে ভাবতে রুমে আসতে শাশুড়ির সাথে ধাক্কা লেগে শাশুড়ির হাতে চায়ের কাপ ছিল, সেটা পড়ে গেল। সেটা তুলতে আমি লক্ষ্য করলাম উনার হাতে তিল। কি আজব, সকালে উনার হাতে এই তিলটা ছিল না, তাহলে এই তিলটা আসলো কোথা থেকে? এরপর আমি উনাকে রেখে দৌড়ে শাশুড়ি মার ঘরে গেলাম। গিয়ে দেখি উনি সেখানে দিব্যি ঘুমাচ্ছে। তাহলে বাইরে যাকে রেখে এলাম উনি কে? তার মানে কি আমার শাশুড়ির 2 জন? সেখান থেকে আমি দৌড়ে আমার রুমে চলে গেলাম। ওই যে বাক্সটা পেয়েছিলাম সেটা খুললাম। খুলে মুখে অনেকটা হাসি ফুটে এলো। মনে হচ্ছে অনেকটা রহস্যের সমাধান করতে পারছি। তবে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে শাশুড়ি মায়ের ঘরটা সার্চ করা, আর সেটাও হয়তো সময় মতো আমি করে ফেলবো। 2 দিন ভেবেচিন্তে অনেক পরিকল্পনা করলাম। এরপর পরের দিন হাতে তিল ছাড়া যে শাশুড়ি মা আছে ওনাকে কিডন্যাপ করলাম, করে আমার বাপের বাড়ি দিয়ে আসলাম। আমার ভাই এসে নিয়ে গেছে। এরপর শুরু হলো আসল খেলা। আমার নকল শাশুড়ি সারাদিন প্রচন্ড বিচলিত মনে হচ্ছে উনি খুব গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলেছে। তবে একটা বিষয় অদ্ভুত লাগলো, আমার ভাসুর মানে লাবিব সাহেবকেও প্রচন্ড অস্থির লাগছে। আমি সবকিছু জেনে শুনেও না দেখার ভান করে থাকলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে শাশুড়িকে ওষুধ খাওয়াতে চাইলাম, উনি কোনোভাবে খেতে রাজি না। এজন্য আমি হাবিবকে ডাকলাম। সে এসে যখন ট্রাই করলো উনি একদমই রেগে গেলেন। রেগে গিয়ে হাতের পাশে কাঁচের গ্লাস ছিল, সেটা দিয়ে আমার বরকে আঘাত করতে লাগলেন। আমি হাবিবকে সরিয়ে নিলাম, আর মুহূর্তের মধ্যে ইনজেকশনটা শাশুড়ি হাতে পুশ করে দিলাম। তখন উনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। এতক্ষণে বাড়ির সবাই চলে আসছে। ভাই ভাবি এসে বলতেছে, কি রে হাবিব, মায়ের কি আবার সমস্যা হয়েছে? তখন হাবিব আমাকে বলতেছে, তুমি মাকে কি ইনজেকশন দিলে, এই তো মা এমন হয়ে গেল কেন? আমি তখন বললাম, তেমন কিছু না, শুধু জ্ঞান হারানোর ইনজেকশন দিছি। তখন সে বলতেছে, কেন দিছো এগুলা? আমি বললাম, শোনো, এই মহিলা তোমার মা নয়, তোমার মা আমার বাড়িতে আছে। তখন হাবিব বলতেছে, কি উল্টাপাল্টা কথা বললো তুমি? আমি তখন বললাম, বিশ্বাস হয় না, এই নাও মার সাথে ভিডিও কলে কথা বলো। তখন দুজনকে কথা বলাই দিল। ভিডিও কলে দেখতে পেলো মা আমাদের বাড়িতে ঘুমাচ্ছে। তখন উনি বললেন, তাহলে মা যদি ওখানে থাকে ইনি কে? আমি তখন বললাম, ইনি তোমার মায়ের
যমজ বোন তাইরা, যদিও উনি সবসময় শাইলাই সেজে থাকে। আমার মায়ের যমজ বোন মানে আমরা এতদিনে কিছু জানলাম না, তুমি এত কিছু কিভাবে জানলে? তখন আমি বললাম, শুনো, তোমার মায়েরা ছিল যমজ দুই বোন, শাইলা এবং তাইরা। তোমার মা শাইলা ছিল নির্লোভী, খুবই ভালো মেয়ে। অপরদিকে তোমার খালা ছিল তার ঠিক উল্টোটা। তোমার খালা কি করে, একটা ছেলের সাথে পালিয়ে বিয়ে করে, যার কারণে তোমার নানা তাকে আর স্বীকার করেনি। উনি উনার মেয়েকে ত্যায্য করে দিয়ে শহরে চলে আসে, যার কারণে ব্যাপারটা আর সবাই জানাজানি হয়। সবাই ভেবেছে তোমার নানার একটা মেয়ে। তো এইভাবে মার সংসার চলে গেল, ভালোভাবে চলতে লাগলো। একদিন কি হলো, তোমার সেই খালা তার সংসার করতে না পেরে তোমার মায়ের সংসারে এসে ঢুকে পড়ে। উনি এসে যখন তোমার মায়ের কাছে দুঃখ কষ্টের কথা শেয়ার করেন, তখন তোমার বাবাকে না জানিয়েই তোমার মা উনাকে থাকতে দিছিল এই বাড়িতে। এদিকে তোমার বাবা যেহেতু বাহিরে চাকরি করতো, খুব একটা আসা যাওয়া ছিল না, যার কারণে ওনার এই ব্যাপারে কোনো বাধা ব্যথাও ছিল না। কিন্তু সমস্যাটা হয়, তোমার মায়ের সুখ দেখে তোমার খালার শরীরটা জ্বলে যায়, যেন ধীরে ধীরে তোমার মাকে স্লো পয়জন খাইয়ে পাগল বানিয়ে রাখে। আর এদিকে নিজে শাইলা সেজে তোমার বাবার সাথে সংসার করে। তোমার বাবাও যদিও কিছুদিন পর ব্যাপারটা বুঝতে পেরেছিল, কিন্তু ততদিনে কিচ্ছু করার ছিল না, কারণ তখন তোমার খালা প্রেগনেন্ট হয়ে গেছিল। তার কিছুদিন পর তোমার ভাই লাবিব হয়, এর মধ্যেই তোমার মাও কনসিভ করে, এরপর তুমি আসো দুনিয়াতে। এইসব কিছু তোমার মা কিছুটা হলো বুঝতে পারতো, তাই সবসময় বলে যে উনার স্বামী উনাকে ঠকিয়েছে। হাবিব তখন আমাকে বলে, তুমি এসব কিছু জানলা কিভাবে? তখন আমি বললাম, এই দেখো এই ডায়েরিটা, আমি ঘর পরিষ্কার করতে গিয়ে ডায়েরিটা পেয়েছিলাম। প্রথম দিকে কিছু কিছু বুঝতে না পারলেও আস্তে আস্তে সব বুঝে যায়। হাবিব আমার হাত থেকে ডায়েরিটা নিয়ে পড়তে পড়তে চোখের জল গড়িয়ে পড়ে। তখন সে আরো জানতে পারে যে তার সেই খালার ছেলে আর কেউ না, তার বড় ভাই লাবিব। হাবিব এতদিনে সব বুঝতে পারে যে কেন তার মাঝে মাঝে মনে হতো যে তার মা তাকে বেশি ভালোবাসে, আবার অনেক সময় মনে হতো তার মা লাবিবকে বেশি ভালোবাসে। এটাও বুঝতে পারে যে তার বড় ভাই কেন তার সাথে সবসময় হিংসা করতো। সবকিছু জেনে যখন আমাকে কিছু বলতে চায় হাবিব, তখনই তার বড় ভাই তার মাথায় পিস্তল ঠেকিয়ে বলে, এখন যেহেতু সবকিছু জেনে গেছিস, তাহলে আজকেই তোর শেষ দিন। আর এই তোর কাছে যে কাঠের বাক্সটা আছে সেটা আমাকে এক্ষুনি এনে দে। আমিও চুপচাপ করে রুম থেকে কাঠের বাক্সটা এনে তার হাতে দিলাম। বাক্সটা যখনই সে খুললো, তার মুখটা একদম চুপসে গেল। এরপর বন্দুকটা আমার মাথায় ঠেকিয়ে বলল, নাটক করো না, এটার ভিতরে 1 কোটি টাকা দামের হিরে ছিল, হিরেটা কোথায় সেটা দাও। আমি বললাম, এসব কি বলেন, এখান থেকে হিরে আসবে কোথা থেকে? এখানে তো শুধু আমি ডায়েরিটা পেয়েছিলাম। তার মানে আপনি চোরা কারবারির সাথে জড়িত? সে বলতেছে, এক্ষুনি আমাকে এটা ফেরত দাও। আমি বললাম, না দিলে কি করবেন? সে বলে, তোমার সাথে যে কি খারাপ ঘটতে যাচ্ছে সেটা তুমি কল্পনাও করতে পারবা না। তখন হাবিব চিৎকার করে বলল, সি ভাইয়া সি, তুই এত নিচু নামতে পারিস? তখন সে বলল, এই তুই চুপ কর, এখনই কিন্তু তোকে এখানে পুঁতে ফেলবো। তখন আমি বললাম, সেটা আর সম্ভব না ভাইয়া, আপনার আর আপনার মায়ের খেলা এখানেই শেষ। আমার শাশুড়ি মাকে আপনারা খুব কষ্ট দিচ্ছেন, সেই সাথে মা আর ছেলে মিলে চুরাই কারবারিতে জড়িত, আপনাদের দুইজনের কঠিন শাস্তি হবে। তখন তিনি হেসে বললেন, কে শাস্তি দিবে? তোরা আমাকে শাস্তি দিবি? আমি তো তোদেরকে এখানেই পুঁতে ফেলবো। এই কথা শুনে পেছন থেকে ইন্সপেক্টর স্নিগ্ধ এসে বলতেছে, তা কতজনকে পুঁতেছেন ভাই? এরপর ইন্সপেক্টর স্নিগ্ধ তাকে খপ করে ধরে ফেলে। আসলে 2 দিন আমি সবাইকে নজরে নজরে রেখে বুঝতে পারি যে সবার মধ্যে সমস্যা আছে, যার কারণে আমি ওই ইন্সপেক্টরকে আগে সবকিছু বলে তার সাহায্য নিয়ে এইসব করেছি, যদিও সেই আমার ছোটকালের বন্ধু। এরপর আমি হাবিব ভাইয়ের ঘর সার্চ করে অনেকগুলো ডকুমেন্টস পাই, যেখানে স্পষ্ট হয়েছিল যে উনি আর ওনার মা চোরা কারবারির সাথে জড়িত ছিলেন। এই ব্যাপারগুলো আমি আমার বন্ধুর সাথে শেয়ার করি। ইন্সপেক্টর স্নিগ্ধ আমাকে সবকিছু দিয়ে সাহায্য করে। এরপর যখন আমার নকল শাশুড়িকে নিয়ে যাচ্ছিল, তখন উনি আমাকে বলল, তোকে দেখে নেবই তো। তারপর স্নিগ্ধ তাদেরকে নিয়ে গেল। এটা দেখে আমার স্বামী খুব ভেঙে পড়ে যায়, ভাবিও দেখে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায়। এর মধ্যে আমার ভাই আমার শাশুড়িকে নিয়ে বাড়িতে আসে। এখন মা আর ছেলে দুজনকে জড়িয়ে ধরে কাঁদে। ওদের এই কান্না দেখে আমার মনটা প্রশান্তিতে ভরে যায়। এরপর আমার শাশুড়ি আর দেবরকে কোর্টে তোলা হয়, সেখানে প্রমাণিত হয় যে তারা চোরা কারবারি আর বিভিন্ন অপরাধের সাথে জড়িত, ওদেরকে শাস্তি দেওয়া হয়। এইদিকে আমি আর আমার স্বামী শাশুড়ি মিলে অনেক দূরে চলে যাই ওদের থেকে। এরপর এক এক করে কেটে যায় কয়েকটি বছর। এখন আমাদের কোল জুড়ে এসেছে আমার একটা ছেলে আহাত। আমার শাশুড়ি ওর সাথে সারাদিন খেলে। প্রতিদিনের কাজকর্ম শেষ করে আমি আবার সেই মধ্যরাতে চলে যাই রান্নাঘরে। সেখান থেকে ফ্রিজটা সরিয়ে বাক্সটার ভিতরে খুলে দেখি সেই চিরকুটটা, যেখানে লেখা আছে, আমি আমার পরিবার নিয়ে সুখে থাকতে চাই। সেটা আবার ফ্রিজের পিছনে লুকিয়ে রেখে আমি আবার রুমে চলে আসি। আমার মুখে লুকিয়ে থাকে অদ্ভুত হাসি। আমার মনে পড়ে সেই দিনের কথা, যেদিন আমি প্রথম বাক্সটা পেয়েছিলাম। সেখানে লেখা ছিল, বাক্সের ভিতরে একটা ছোট্ট চিরকুটে 1 কোটি টাকা হিরে চাই, আর পাশেই ছিল একটা হিরে। ব্যাপারটা আমার সন্দেহ লাগে, যার কারণে পুরো বাক্সটা আমি সার্চ করে পিছনে আরেকটা চিঠি পাই, যেখানে লেখা ছিল, বাক্সটা যার হাতে থাকবে সেই তার মালিক। সে যা চাইবে মধ্যরাতে একটা ছোট চিরকুটে যদি লিখে রাখে আর বাক্সটার ভিতরে, তাহলে সে পাবে। কিন্তু একটা শর্ত ছিল, সেটা হলো বাক্সটা রান্নাঘরে ফ্রিজের পিছনে রাখতে হবে। ব্যাপারটা প্রথমে বিশ্বাস হয়নি, তাই ট্রাই করলাম। সত্যি যাই চাইলাম তাই পেলাম। আলহামদুলিল্লাহ, এখন আমি আমার সংসার নিয়ে খুব সুখী। এই গোপন বাক্সের কথাটা শুধু আমার নকল শাশুড়ি মা জানতো, কিন্তু তাকে এই বাক্সের সাহায্যে সবকিছু ভুলিয়ে দিয়েছিলাম।